এই ভাজ হওয়া ফোনের সাথে আমার কিছুটা বিটার সুইট রিলেশনশিপ আছে, কারণ গত বছর স্যামসাংয়ের যে ফ্লিপ 3 আছে সেটা আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করেছি। এক্সপেরিমেন্টাল পারপাসে সেই ফোনটা কেনা আমার জন্য ভালোই ডিসিশন ছিল, কিন্তু ফোনটা আমাকে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স দেয়নি। কিন্তু এইবার অপ্পো তাদের একটা ফোন লঞ্চ করেছে, অপ্পো ফাইন্ড N2 ফ্লিপ। অনেকেই বলছে এইটা স্যামসাংয়ের চাইতে মাচ মোর বেটার, মাচ মোর ইউজফুল। সো গত কয়েকদিন ধরে এই ফোনটা ইউজ করার পরে আমার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদেরকে জানাবো। এবং স্যামসাং অলরেডি ফ্লিপ 3 থেকে ফ্লিপ 4-এ চলে এসেছে, অলদো দুইটার মধ্যে ইম্প্রুভমেন্টের পরিমাণ খুবই কম, বাট স্যামসাংয়ের কম্প্যারিজনে এই ফোনটা আসলে কতটা বেটার সেটা আপনাদেরকে জানাবো। সো এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে আনবক্সিং টেককে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আনবক্সিং টেকের কাছে এই ফোনটার 8/256 GB ভেরিয়েন্টটা কিনতে পারবেন অ্যারাউন্ড 1,32,000 টাকায়, অলদো আমাদের রেফারেন্স দিলে আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন। সো আমি আনবক্সিং টেকের শপের ঠিকানা, তাদের ফেসবুক পেজের লিঙ্ক সহ অন্যান্য সকল কন্ট্যাক্ট ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তাদের সাথে যোগাযোগ করে এই ফোনটি আপনারা কিনতে পারেন। ওকে, সো ফ্লিপ ফোনের ওয়ার্ল্ডে যারা নতুন তাদেরকে একটু বলে দিই, এই ফোনটা আনফোল্ড করলে কিন্তু একদম ইউজুয়াল ফোনে যে শেপ সেরকমই হয়ে যায়, সাইজ টাইজ সব কিছু সেরকম, বাট এটাকে ফোল্ড করলে একদমই ছোট্ট হাতের মুঠোই চলে আসার মতো একটা ফোন হয়ে যায়, যেটা বাইরে আবার একটা ছোটোখাটো মিনি স্ক্রিন আছে, সেকেন্ডারি স্ক্রিন, যেটা বেশ ইউজফুল। এবং এই স্ক্রিনটা মার্কেটে থাকা অন্যান্য সকল ফ্লিপ ফোনের চাইতে বড়, যার ফলে এটাতে একটু বেটার রিয়েল এস্টেট পাওয়া যায়। সো এই হচ্ছে ফ্লিপ ফোনের ফর্ম ফ্যাক্টর। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে এই ফোনটা হাতে নিয়ে খুবই সলিড এবং পলিশড একটা এক্সপিরিয়েন্স দেয়। ফ্ল্যাগশিপ ফোন যেরকম হওয়া উচিত হাতে ওইরকমই ফিল দেয়। যদিও এই ফোনের বাইরের দিকের যে ম্যাটেরিয়ালটা সেটা প্লাস্টিকের, তবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির, অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়েছে। আর বাইরের যে কাভার স্ক্রিনটা আছে এটাতে কিন্তু গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া হয়েছে। আর এই ফোনটা দুইটা কালারে পাওয়া যাবে, পার্পল কালার এবং ব্ল্যাক কালার। আমাদের হাতে এটা পার্পল কালারের ভেরিয়েন্টটা আছে। পার্পল কালারটাই আমার কাছে বেশি প্রেফারেবল মনে হয়েছে ব্ল্যাকের তুলনায়। আর এটার ফোল্ডেবল মেকানিজমে কিন্তু বেশ কয়েকটা জায়গায় ইম্প্রুভমেন্ট আছে। প্রাইমারি ইম্প্রুভমেন্টটা হচ্ছে ডিসপ্লের ক্রিজে, তার মানে বড় যে ডিসপ্লেটা আছে এটার মাঝখানে খুব একটা ওই যে ভাঁজের যে ক্রিজটা থাকে সেটা খুব একটা নোটিসেবল না, যেটা স্যামসাংয়ের ফ্লিপ 3, ফ্লিপ 4 ইভেন তাদের ফোল্ডেবল সিরিজেও মারাত্মকভাবে ভিজিবল। এইখানে হাতেও লাগে না, আবার আপনি যদি খুব একটা লাইটের দিকে অ্যাঙ্গেল না করেন তাহলে দেখাও যায় না। সো অপ্পো খুবই ভালো একটা কাজ করেছে, এই জন্য একটা বড় অ্যাপ্রিসিয়েশন অপ্পো ডিজার্ভ করে। আরেকটা ভালো জায়গা হচ্ছে এটা যখনই ফোল্ড করবেন তখন মাঝখানে খুবই মিনিমাম গ্যাপ আছে, মানে গ্যাপ নাই বললেই চলে, ক্লোজ টু নান। বাট স্যামসাংয়ের কথা বারবার আসছে বিকজ এটার মানে মেজর কম্পারেটর স্যামসাংই। সো স্যামসাংয়ে কিন্তু এখানে বড় ধরনের একটা গ্যাপ থাকে, যার ফলে মাঝে মধ্যে এটার ভেতরে ডাস্ট কালেক্ট করে। বাট এইটাতে একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে কোনো আইপি রেটিং নাই, যেটা স্যামসাংয়ে আছে। সো ডেফিনেটলি এই জায়গাটাতে অপর একটু ইম্প্রুভ করা দরকার ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে এইটার যে ফোল্ডিং মেকানিজমটা এটা কিন্তু খুব একটা টাইট না, মানে আপনি যেখানে নিয়ে ছেড়ে দেবেন ওখান থেকে মোটামুটি এই জায়গা পর্যন্ত নিয়ে ছেড়ে দিলেও এটা নিচে নেমে যায়। অন দি আদার হ্যান্ড স্যামসাংকে কিন্তু মানে একটু উপরে উঠিয়ে ছেড়ে দিলেই সেটা থাকে। সো এই ফোনটাকে একদম লাইক 90 ডিগ্রির কাছাকাছি নিয়ে নিলে, অ্যারাউন্ড 70 ডিগ্রির কাছাকাছি নিলে পরে এটা থামে। আবার পেছনের দিকেও যদি আপনি 90 ডিগ্রি থেকে একটু হেলিয়ে দেন তাহলে এটা সরাসরি মানে আবার এক্সপান্ড হয়ে যায়। সো এই জায়গাটাতে ফোল্ডেবলটা আমার মনে হয়েছে যে আরেকটু বেটার করা যেত। যদিও এটা খুব একটা মানে ডিল ব্রেকিং কিছু না, কারণ এই ল্যাপটপ মোডে আপনি ঠিকই ইউজ করতে পারবেন। অলদো এখানে সফটওয়্যার ট্রিকারিতে কিছুটা ঘাটতি আছে, যেটা নিয়ে আমরা সফটওয়্যার পার্টির কথা বলছি। এবং পাশাপাশি এটার যে ফোল্ডিং মেকানিজমটা এটাও আমার কাছে একটু ওয়াবল করছিল মনে হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি যে নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এরকম না, বাট সলিড মনে হয়নি আর কি ওভারঅল। তবে এইটা কিন্তু 4 লাখ বার ফোল্ড এবং আনফোল্ড করে টেস্ট করেছে অপ্পো, কোনো সমস্যা হয়নি। সো ডেফিনেটলি ডিউরেবিলিটির কথা যদি চিন্তা করি তাহলে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এবং ফোল্ডিং ফোন নিয়ে আমরা আগে যেরকম টেনশন করতাম যে আরে কত তাড়াতাড়ি যেন নষ্ট হয়ে যায়, রিসেন্ট যে জেনারেশনের ফোনগুলো আসছে, স্পেশালি স্যামসাংয়ের যে 4th জেনারেশনের ফোল্ড বা অপ্পোর এই 2nd জেনারেশনের ফোল্ড, এগুলো কিন্তু মাচ মোর ডিউরেবল। সো আপনি চাইলে ইউজ করার জন্য, ডেইলি ড্রাইভারের জন্য কিনতে পারেন কোনো ধরনের টেনশন ছাড়াই। তবে স্যামসাংয়ের সাথে কম্পেয়ার করলে এটা কিন্তু একটু মোটা এবং একটু লম্বা, যেহেতু এটাতে ব্যাটারিটা বেশি দেওয়া হয়েছে এই কারণে আর কি সাইজটা একটু বড় হয়েছে। ওকে, এটা যে ভেতরে ডিসপ্লেটা মানে মেইন ডিসপ্লেটা সেটা হচ্ছে 6.8 ইঞ্চির। এটা একটা LTPO AMOLED প্যানেল, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR10+ সাপোর্ট আছে এবং এটার পিক ব্রাইটনেস হচ্ছে 1600 নিটস। সো খুবই ব্রাইট একটা ডিসপ্লে, সেই সাথে 120 হার্জ রিফ্রেশ রেটও খুব স্মুথ এক্সপিরিয়েন্স দিচ্ছিল। এবং এটার ক্রিজের পরিমাণ মিনিমাম হওয়ার ফলে ইউজ করার সময় আমার কাছে মনেই হয়নি যে আমি কোনো ফোল্ড ফোন বা ফ্লিপ ফোন ইউজ করছি, একদম ইউজুয়াল ফোনের যে ডিসপ্লে সেরকমই এক্সপিরিয়েন্স দিচ্ছিল। আর এটার উপরে যে ক্যামেরা কাটআউটটা আছে সেটাও কিন্তু খুবই মিনিমাম মাঝখানে রাখা হয়েছে। এটার যে ওয়ালপেপারগুলো আছে দুর্দান্ত ওয়ালপেপার, সেই ওয়ালপেপারগুলো অ্যাপ্লাই করলে ওই ক্যামেরা কাটআউট অনেক সময় বোঝাই যায় না। সো লাইভ ওয়ালপেপারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে বাই দ্য ওয়ে। আর এটার কাভার স্ক্রিনটা হচ্ছে 3.26 ইঞ্চির, যেটা কম্পিটিটর অন্যান্য সবগুলো ফোন থেকেই বড়। এবং এটাও একটা AMOLED প্যানেল, 800 নিটস হচ্ছে এটার পিক ব্রাইটনেস। বড় হলেও ইউজিবিলিটির কথা বললে মোটামুটি সেম টু সেমই, একটু রিয়েল এস্টেট বেশি পাবেন, ভিজিবিলিটি বেশি পাবেন, বাট ইউজ কেসটা কিন্তু সেম।
উপর থেকে যদি স্ক্রোল করেন তাহলে কুইক অ্যাকশনগুলো আসবে, অ্যাকশন আইকনগুলো। নিচের থেকে স্ক্রোল করলে নোটিফিকেশন পাবেন, নোটিফিকেশন দেখতে পারবেন এবং কিছু রিপ্লাইও দিতে পারবেন, সেগুলো প্রি ডিফাইন্ড রিপ্লাই, মানে কিবোর্ড এখানে ওপেন হয় না। আর যদি ডান পাশে স্ক্রোল করেন তাহলে ক্যামেরা, পোর্ট্রেট এবং ভিডিওর অপশন পাবেন। আর এটা স্লাইড করলে আপনারা ওয়েদারের অপশনটা পাবেন এবং এরপরে টাইমারের অপশন পাবেন, যেখানে অ্যালার্মও সেট করতে পারবেন। সো এই কয়েকটা ইউজ কেস আছে, যদিও থার্ড পার্টি কিছু অ্যাপ আছে যেগুলো ইউজ করে এই কাভার স্ক্রিনটাকে একদম ফুল ফোনের মতো ইউজ করা যায়, বাট স্টক সফটওয়্যারে এর বাইরে এক্সট্রা কিছু নাই। হার্ডওয়্যার পার্টে এটাতে ডাইমেনসিটি 9000+ প্রসেসরটা ইউজ করা হয়েছে, যেটা এটার কাউন্টার পার্ট কোয়ালকমের যে লেটেস্ট জেনারেশন প্রসেসরটা আছে সেটার খুব কাছাকাছি পারফর্ম করে। সো এটার এক্সপিরিয়েন্স আমার কাছে দুর্দান্ত ছিল। এটাতে 8GB র্যাম আছে, যেটা আবার LPDDR5, পাশাপাশি 256GB ইন্টারনাল স্টোরেজটা UFS 3.2 ছিল। সো এটার ইউজার এক্সপিরিয়েন্স একদমই জোস, মাল্টিটাস্কিং খুব স্মুথলি করতে পারছিলাম এবং যে গেমগুলো আছে পাবজি, কল অফ ডিউটি মোবাইল, এগুলো খুব স্মুথলি রান হচ্ছিল। অলদো এই ফোনটা খুব একটা গেমিং সেন্ট্রিক ফোন না, বাট ফ্ল্যাগশিপ প্রসেসর, সো গেমিং পারফরমেন্স এটা থেকে ভালো পাওয়ারই কথা। অলদো ফোনটা একটু বেশি গরম হচ্ছিল, বাট দেন এগেন অকেশনাল গেমিং এটা দিয়ে ইজিলি করা যাবে। সফটওয়্যার সাইডে অ্যান্ড্রয়েড 13-এর উপরে ColorOS 13 দেওয়া হয়েছে। সফটওয়্যার ট্রিকারির কথা যদি বলি তাহলে ডেফিনেটলি স্যামসাং এটার চাইতে মাচ বেটার কাজ করছে। অনেকগুলো জায়গাতে স্যামসাংয়ে কিছু ছোট ছোট ফিচার আছে যেগুলো অপোতে আমি মিস করেছি। ফর এক্সাম্পল, গ্যালারিতে ফোন ফোল্ড করলে নিচের দিকে রিসেন্ট ছবিগুলো আসে এবং উপরের দিকে প্রিভিউ আসে, মানে ল্যাপটপ মোডে অনেকটা চলে যায়, যেটা এই ফোনটিতে হচ্ছিল না। অলদো কিছু বেসিক সফটওয়্যার ট্রিকারি এটাতে আছে, বাট আরেকটু ইনডেপথে গিয়ে সফটওয়্যারটাকে আরেকটু ডেভেলপ করা দরকার ছিল। সো এই জায়গাতে যদিও অপোর সময় আছে, স্যামসাং কিন্তু অলরেডি 4th জেনারেশনে চলে আসছে। সো তাদের মানে ফোল্ডেবল যেই ওএসটা আছে, ইউআইটা আছে, সেটা কিন্তু 4টা জেনারেশন আপডেট পেয়েছে, যেটা এখনও পর্যন্ত অপ্পোতে মাত্র 2টা জেনারেশন, তাও শুধু ফোল্ডেবলটাই। ফ্লিপ ফোনে কিন্তু এটা প্রথম। সো আমার মনে হয় এটা আস্তে আস্তে আরও ডেভেলপ হবে, বাট সফটওয়্যার সাইডে ডেফিনেটলি অপ্পোর আর একটু কাজ করা দরকার ছিল। আর আমাদের হাতে এটা চাইনিজ ভেরিয়েন্টটা আছে, সো এটাতে প্লে স্টোর আমাদের ইনস্টল করতে হয়েছে। ইনস্টল করা একদমই ইজি অ্যান্ড সিম্পল ছিল। এরপরে যত অ্যাপগুলো আছে চাইনিজ, সেগুলোকে আনইনস্টলও করা যায় ইজিলি। তার মানে আপনি চাইলে একদমই লাইক গ্লোবাল ফোনের মতো বানিয়ে ফেলতে পারবেন। আমি ভেতরে কোথাও চাইনিজ লেখাটাকে দেখি নাই, তার মানে এই ফোনটা কেনার পরে যখন আপনি প্লে স্টোর ইনস্টল দিবেন তখন আর কোনো সমস্যা নাই, শুধু রিসেট দিয়ে দিলে আবার নতুন করে সবগুলো ইনস্টল করতে হবে। ক্যামেরা সেকশনে ওপ্পো এবার হ্যাসেলব্লেডের সাথে কোলাবোরেট করেছে। সো এটার পেছনে প্রাইমারি 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে, আর একটা সেকেন্ডারি 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার এবং একটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ভেতরের স্ক্রিনে। না, ছবির কোয়ালিটির কথা যদি বলি তাহলে আমার কাছে একদমই ফ্ল্যাগশিপ গ্রেডের মনে হয়নি, খুব কাছাকাছি, বাট ছবিতে আরেকটু ইম্প্রুভমেন্টের দরকার ছিল, স্পেশালি ফেস টোন, সেই সাথে কালার রিপ্রোডাকশন, এগুলো আরেকটু বেটার হলে ফ্ল্যাগশিপ গ্রেডের মনে হতো। দেন এগেন বেশিরভাগ মানুষই ডিফারেন্স হয়তো বা করতে পারবে না সাইড বাই সাইড যদি না দেখেন তাহলে। সো ছবিতে ভালো ডিটেল থাকে, শার্পনেসও ভালো থাকে, আর একটু কন্ট্রাস্টি হলে বেশি ভালো হতো মনে হয়। সে সাথে পোর্ট্রেট মোডে গেলেও এজ ডিটেকশন খুবই ভালোভাবে ডিটেক্ট করতে পারছিল, যদিও একটু আর্টিফিশিয়াল বোকে ইন্ট্রোডিউস করছিল, যেটা অনেকেই পছন্দ করবে, বাট আমার কাছে আবার আর্টিফিশিয়াল বোকে খুব একটা পছন্দ না। লো লাইটে ছবির কোয়ালিটিও বেশ ভালো পেয়েছি আমি এটাতে, ফ্ল্যাগশিপ ফোন হিসেবে যেরকম পাওয়া উচিত সেরকমই পাচ্ছিলাম। ভিডিওতে যদিও আরেকটু ইম্প্রুভমেন্টের দরকার ছিল, কারণ এটাতে 4K 30 FPS ম্যাক্স রেকর্ড করা যাবে, 4K 60 FPS এর অপশন নাই। EIS আছে এটাতে, সো মোটামুটি স্টেবল ভিডিও রেকর্ড করা যায়। সামনের ক্যামেরাটা দিয়েও খুব ভালো মানের সেলফি তোলা যায়, তবে এটার সেলফির আরেকটা ছোট্ট ট্রিকারি হচ্ছে আপনারা এই মিনি স্ক্রিনটা ব্যবহার করে বাইরের যে মেইন ক্যামেরা সেটা দিয়ে সেলফি তুলতে পারবেন। সো সেলফি নিয়ে কোনো টেনশন নাই, একদম হাই কোয়ালিটির সেলফি আপনারা পাবেন এটা দিয়ে। অ্যান্ড ইউজুয়ালি সেলফি তোলার পরে অনেকে বুঝবে না যে এটা আসলে রিয়ার ক্যামেরায় তোলা নাকি ফ্রন্ট ক্যামেরায় তোলা। সো এই কারণে আসলে প্রাইমারি যে সেলফি ক্যামেরাটা আছে মেইনটা, সেটা নিয়ে আমি খুব একটা বদার ছিলাম না। দেন এগেন এইটার কোয়ালিটিও ভালো, 32 মেগাপিক্সেল, ভালোই ডিটেল এবং শার্পনেস দিতে পারছিল, এবং ছবির কালারগুলো ওই যে থিমের সাথে মিলিয়ে একটু লেস কন্ট্রাস্টি মনে হয়েছে। তবে পোর্ট্রেট মোডে গেলে আপনারা ভালো মানের ছবি পাবেন, এজ ডিটেকশন বেশ সুন্দর ছিল, এবং ওই আর্টিফিশিয়াল বোকেটা এখানেও দেখতে পাচ্ছিলাম, এটা অনেকেই পছন্দ করবেন। তবে সামনের ক্যামেরার ভিডিও নিয়ে আমি একটু হতাশ, কারণ সামনে 4K অপশন নাই, এখানে শুধুমাত্র 1080 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ব্যাটারি সেকশনে এই ফোনটা কিন্তু মার্কেটের অন্যান্য ফ্লিপ ফোন থেকে বেটার পারফর্ম করছে, কারণ এটাতে 4300 mAh সেল দেওয়া হয়েছে, স্যামসাংয়ের ফ্লিপ 4-এ প্রবাবলি 3700 mAh। সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কিন্তু OPPO Find N2 Flipটা বেটার পারফর্ম করবে। সেই সাথে আরও একটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটার বক্সের ভেতরে চার্জার আছে, যদিও এই ফোনটা 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, বাট বক্সের ভেতরে 67 ওয়াট দেওয়া হয়েছে। আই হ্যাভ নো আইডিয়া কেন, বাট এই ফোনটা খুব দ্রুত চার্জ হয়ে যায়। আরেকটা জায়গাতে একটু মিসিং আছে, সেটা হচ্ছে এটাতে ওয়্যারলেস চার্জিং নাই, এটা একটা বামার। 1,32,000 টাকা দামের একটা ফ্ল্যাগশিপ ফোনে ওয়্যারলেস চার্জিং না থাকাটা আসলেই একটু হৃদয় বিদারক, যেটা আবার স্যামসাংয়ে আছে। সো এই জায়গাটাতে অপ্পো একটু পিছিয়ে আছে। তবে এটা সাউন্ড সিস্টেমটা কিন্তু খুবই ভালো, স্টিরিও স্পিকার আছে এটাতে, সাউন্ডগুলো বেশ ক্রিস্পি এবং লাউড ছিল এনাফ। সো আমার কাছে এটা সাউন্ড এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। আর এই ফোনটাতে ডুয়েল সিম স্লট আছে, কোনো মেমোরি কার্ড এক্সপেনশনের অপশন নেই। সেই সাথে সাইড মাউন্টেড যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে সেটাও খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল।
ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো অবশ্যই কিছু জায়গাতে এই ফোনটা স্যামসাংয়ের চাইতে বেটার। ফর এক্সাম্পল এটার ব্যাটারি ব্যাকআপ আপনারা স্যামসাংয়ের চাইতে বেটার পাবেন, চার্জিং স্পিড স্যামসাংয়ের চাইতে বেটার এবং বক্সের ভিতরে চার্জার দেওয়া আছে উইচ ইস এ গুড এডিশন। সেই সাথে বক্সের ভিতরে কিন্তু একটা হার্ডশেল কেসও দেওয়া আছে, এইটাও স্যামসাংয়ে দেওয়া নাই, সো এটাও একটা পজিটিভ পয়েন্ট। পাশাপাশি এইটার যে ফোল্ডিং মেকানিজমটা, মাঝখানে কোনো গ্যাপ নাই, ক্রিজের পরিমাণটা খুবই কম এবং বাইরের ডিসপ্লেটা একটু বড়। সো এই ব্যাপারগুলো যদি কনসিডার করেন তাহলে স্যামসাংয়ের তুলনায় এই ফোনটাকে বেটার বলতে হবে এবং এইটা তখন আপনার প্রেফারেবল হবে। তবে অপোতে আইপি রেটিং নেই যেটা স্যামসাংয়ে আছে, ওয়্যারলেস চার্জিং নেই এটাও স্যামসাংয়ে আছে, পাশাপাশি স্যামসাংয়ের ক্যামেরাটাও এটা চাইতে স্লাইটলি বেটার। সো দুটো ফোনেরই ভালো মন্দ দিক আছে, আপনি আপনার প্রায়োরিটি অনুযায়ী ডিসাইড করে নিন যে কোন ফোনটা নেবেন। OPPO Find N2 Flip মোটেও খারাপ কোনো চয়েস না, আপনি এই ফোনটা নিলে একদমই ঠকবেন না, স্যামসাং নিলেও ঠকবেন না। সো দুটোই ভালো ফোন, আবারও বলছি প্রায়োরিটিটা আপনি নিজেই সেট করে নিন। শেষ করার আগে বলে দেই, আমি যে টি শার্টটি পরে আছি এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফ্যাশন পার্টনার Fabrilife থেকে নেওয়া। Fabrilife-এর যে কোনো প্রোডাক্টে 10% ডিসকাউন্ট পেতে কুপন হিসেবে ইউজ করুন S360, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে অর্ডার করলেও আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।